হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি সবার সামনে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আহ সূরা হজের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন কি, যে ওয়ায়াস্তাযিলুনাকা বিল আযাবি ওয়ালাই ইউখালিফাল্লাহু ওয়া'দাহু ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। অর্থাৎ দেখেন কত সুন্দর একটা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমান ইনদা রব্বিকা, আল্লাহর একদিন, কালফি সানাতিম, হাজার বছরের মতো, মিম্মা তাউদ্দুন, যেটা কি আমাদের তোমাদের আহ হিসাব, আমরা যেটা হিসাব করি সেই হিসাবের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে বলতেছে কি যে আল্লাহ তাআলার একদিন আমাদের হিসাবে হাজার বছরের সমান। তো এইটা কিভাবে সম্ভব, একদিন কিভাবে হাজার বছরের সম্ভব হতে পারে? এইটা নিয়ে অনেকের মনেই খটকা জন্মায়। তো তাদের প্রশ্নের উত্তর দেবো আজকে আমি। তো সূরা হজের 47 নম্বর আয়াতটি ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট প্রসঙ্গে নাজিল হয়েছিল। এটি সেই সব মক্কার কাফেরদের বক্তব্যের উত্তর, যারা কুরআনের বার্তাগুলি অস্বীকার করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করত যে কেন তাদের উপর শাস্তি তৎক্ষণাৎ আসছে না। তারা তিরস্কারের সুরে বলতো যে তোমরা যে শাস্তির হুমকি দাও তা যদি সত্যই হয়, তাহলে তা কেন আমাদের উপর নেমে আসে না? তো মক্কার কাফিররা কুরআনের সতর্ক বার্তাগুলিকে গুরুত্বহীন করার জন্য শাস্তি দেরি হওয়ার বিষয়টিকে উপহাস করত। তারা চাইতো যে মুহূর্তে শাস্তি এসে তাদের সামনে উপস্থিত হোক। আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দেন যে তিনি সময়ের সীমাবদ্ধতার ঊর্ধ্বে। মানুষের কাছে সময় সংক্ষিপ্ত হলেও আল্লাহ তাআলার জন্য একদিন 1000 বছরের সমান। এর অর্থ হলো সময়ের যে ধারণা মানুষের কাছে আছে তা আল্লাহর পরিকল্পনা এবং তার শাস্তি বা প্রতিদানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তো আয়াতটি আসলে আল্লাহর ধৈর্য এবং দয়ার উপর আলোকপাত করে। তিনি মানুষকে সুযোগ দেন যেন তারা তওবা করে এবং সঠিক পথে ফিরে আসে। কিন্তু আর এর অর্থ এই নয় যে আমাদের সেই শাস্তি আসবে না, বরং আল্লাহর পরিকল্পনা এবং বিচার সুনির্দিষ্ট সময়ে ঘটবে। তো আয়াতটি আমাদেরকে সময়ের ব্যাপারে আল্লাহর সর্বজ্ঞতা এবং মানুষের সীমাবদ্ধতা উপলব্ধি করতে শেখায়। আমরা যা ধীর বা বিলম্বিত মনে করি তা আসলে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। এতে আমাদের ধৈর্যশীল হওয়া এবং আল্লাহর বিচার এবং শাস্তি সম্পর্কে সচেতন থাকা উচিত। তো আম, আসলে কি হয়েছে এখানে, যে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীটাকে 6 দিনে সৃষ্টি করছেন। তো আমরা সেই ষষ্ঠতম দিনে এখন আছি। অর্থাৎ একটা বেবি যখন তার মায়ের ইউটারিসের মধ্যে থাকে, সেই ইউটারিস থেকে বের হওয়ার চেষ্টা করে বারবার। অর্থাৎ ষষ্ঠতম দিন, ঠিক পরের দিনটাতেই কিয়ামত সংঘটিত হবে। আর এই সময়ের যে ব্যালেন্সিংটা, আল্লাহ তাআলার হিসাব আর আমাদের হিসাব, এই হিসাবটা অনেকেই বিলীপ করতে চান। আর এই বিলীপটাকেই আসলে মেইনলি ফোকাস করে আমি আজকের এই আলোচনাটা করতে যাচ্ছি। দেখুন, এটা খুবই মজার একটা বিষয়, সাইন্টিফিক। একটু বোর্ডটা শেয়ার দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই হোয়াইট বোর্ডটা?
তো দেখুন, এই বিষয়টি বুঝতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে, অর্থাৎ ইনার্শিয়া অ্যান্ড নন ইনার্শিয়া ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়া অ্যান্ড নন ইনার্শিয়া ফ্রেম অফ রেফারেন্স। এটা কি বলতেছে, যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে জড়তার জন্য নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ নিউটনের যে প্রথম সূত্র, ল অফ ইনার্শিয়া, অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে, এটা আমরা সবাই জানি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় এবং স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকতে চায়। এটাই হচ্ছে আমার কি ল অফ ইনার্শিয়া, এটা গতির প্রথম সূত্র। বলতেছে যে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে জড়তার জন্য নিউটনের গতি প্রথম সূত্র প্রযোজ্য তাকেই বলা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তো জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারতেছি কি, যে আমাদের যে অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ, এই ত্বরণটা হবে কত? 0। অর্থাৎ বলতেছে নিউটনের গতির গতি প্রথম সূত্র অনুসারে আমরা দেখতেছি কি, যে আমার এখানে জড়তা, অর্থাৎ জড়তার কারণে গতিশীল বস্তু গতিশীল থাকবে এবং স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকবে। তো এখানে আমার ত্বরণটা কিন্তু চেঞ্জ হবে না, সেই যে বেগের পরিবর্তন অর্থাৎ ত্বরণ সেটা কিন্তু আমার কি হবে? 0 হবে। কারণ আমাদের যে প্রযুক্ত বল F, এটাকে আমরা বলতেছি কি যে F সমান এম এ ইজ ইকুয়াল 0, মানে বাইরে থেকে কোনো বাহ্যিক বল প্রয়োগ হয় নাই। সো আমার এখানে এ ইজ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এইটাকে বিভিন্ন অক্ষে, অর্থাৎ আমার যে প্রসঙ্গ কাঠামো সেটাকে যদি অক্ষে ভাগ করি, এটা ধরলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। সো আমার যে অ্যাক্সিলারেশন, অর্থাৎ এক্স অক্ষের যে অ্যাক্সিলারেশন, এ এক্স ইজ ইকুয়াল 0 অ্যান্ড এ ওয়াই, এটাও হবে 0 অ্যান্ড এ জেড, এটাও হবে 0। তাহলে কি দাঁড়াবে দেখেন, আম, এটা এটা হবে কি আমার জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো অর্থাৎ নন ইনার্শিয়া ফ্রেম অফ রেফারেন্স, এখানে কি হবে, যে ঘূর্ণায়মান জড় বস্তু কোনো জড় জড় কাঠামো নয়। অর্থাৎ আম, ধরেন একটা ফ্যান, ফ্যান ঘুরতেছে, তো এটা এটা তো আমার জড় কাঠামো নয়। অর্থাৎ এই ধরনের কোনো অবস্টাকলের ক্ষেত্রে আমাদের নিউটনের গতিসূত্র যে তিনটা আছে এগুলা, বিশেষ করে প্রথম সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে না। তো বস্তুর গতি হ্রাস বা বৃদ্ধি ঘটানোর জন্য মন্দন বা ত্বরণ সৃষ্টি হবে এখানে। অবশ্যই কি ফ্যানে মন্দন অথবা ত্বরণ সৃষ্টি হয়। বা একটা যদি সাইকেল সাইকেল বা হুন্ডা দেখেন, ট্রাক যদি দেখেন, দেখা যাবে সেখানে আমাদের কি অ্যাক্সিলারেশনটা কাজ করে। তো এগুলো অজড় প্রসঙ্গ কাঠামো, এইগুলাতে আমাদের নিউটনের প্রথম সূত্রটা কাজে আসবে না। তো আমরা বলতেই পারি কি, যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য নয়, সেগুলোকেই বলা হবে কি, যে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো কোনটা ডিপেন্ড করতেছে? নিউটনের সূত্র, নিউটনের গতিসূত্র। অর্থাৎ নিউটনের গতিসূত্র যেখানে অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে আমার জড় প্রসঙ্গ কাঠামো, এবং যেখানে অ্যাপ্লাই হচ্ছে না, কাজে আসতেছে না, সেটা হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো। তো এই অজড় প্রসঙ্গ কাঠামোতেই
আহ মাইকেলসন এবং মোল্লে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন আলো নিয়ে। আমি পেজটা ক্লিয়ার করে দিচ্ছি এখন। এখন সেই পরীক্ষার আহ, আমি পরীক্ষাতে কি করেছেন তারা, যে একটা উৎস নিয়েছেন তারা, এটাই ধরেন এস নামের একটা উৎস, সোর্স। এইখান থেকে তারা কি করছেন, আলো ফেলছেন। আলো কি করছেন, একটা কাঁচের ওপর আলো ফেলছেন। কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলতেছে, 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আলো ফেলা হয়, তাহলে আলো প্রতিসরিত হবে দুইটা ভাগে। ধরে নিলাম এই গ্লাসের পেছন দিক থেকে এইভাবে হলো, আর হচ্ছে ওপরে এইভাবে। তো এখানে তারা কি করছেন, এখানে একটা দর্পণ সেট করে দিয়েছেন, এই দর্পণের নাম হচ্ছে M1। এরপর কি করছেন, এইখানে আরেকটা দর্পণ দিচ্ছেন, এই দর্পণের নাম দিলাম M2। ঠিক আছে। আর এই যে এই আলোটা যে যাচ্ছে, এই আলোটাকে তারা একটা দূরবীনের মধ্যে দিচ্ছেন, অর্থাৎ টেলিস্কোপে। টেলিস্কোপের টেলিস্কোপের নাম দিলাম টি, এখানে দিচ্ছেন। তো এই যে আমাদের যে আলোটা, এই আলোটা ক্লাসে এসে কি হলো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ার কারণে দুইটা ভাগে ভাগ হলো। হওয়ার পরে এই আলোটা এইদিকে গিয়ে দর্পণে গিয়ে, যেহেতু সমান্তরাল দর্পণ, সমতল দর্পণ, তো ওই পথেই আবার ফিরে আসলো। আমি ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। অনুরূপ ভাবে এই আলোটাও সেম দূরবীন পর্যন্ত গেছে, এই ডিস্টেন্সটা কি হবে, এটাও ধরে নিলাম কি ডি। তবে এই আলোটা কিন্তু ব্যাক করে নাই আর। তো এই যে আলোটা আমার ব্যাক করলো, এই ব্যাক করা আলো এবং এই আলো আবারও এখানে মিলিত হয়েছে, হয়ে আবারও এই পথে যাওয়া শুরু করছে। এইখানে আমি আরেকটা দর্পণ দিচ্ছি, এটার নাম হচ্ছে M2। এটাই দর্পণে প্রতিফলিত হয়ে আবারও ব্যাক করে তার আগের পজিশনে চলে আসতেছে। ধরে নিলাম এই পজিশনে এসে ফিরে নিচ্ছে। আমি দিয়ে দিলাম C প্রাইম, এটা হচ্ছে আলোর জন্য। আম, যদি দর্পণ না থাকতো তো তাহলে এই আলোটা আমার C প্রাইম পর্যন্ত চলে যেত। দর্পণ দেওয়ার কারণে এখানে অবস্টাকল তৈরি হচ্ছে। আমি ধরে নিলাম যে এখানে ছিল একটা জায়গা, আমি M2 তে প্রতিফলিত করছি। তো এখন কি হচ্ছে এখানে বিষয়টা, যে যদি আমি আমার এই কাঠামোটাকে, এটা স্ট্যাটিক, অর্থাৎ এটা কিন্তু নাড়াচাড়া করতেছে না, কিন্তু যদি আমি এটাকে নাড়াচাড়া করাই, তাহলে কি দেখা যাবে, যে আমার যে আলোটা এখানে পড়ার কথা, সেই আলোটা এখানে না পড়ে কিছুটা বাঁকা ভাবে যাবে। অর্থাৎ যখন আহ, ধরেন আপনি এখান থেকে এইভাবে আলো দিচ্ছেন, এখানে একটা বস্তু আছে, যখন এই পুরোটাকে আপনি নাড়াচাড়া করাবেন, তখন দেখা যাবে এই বস্তুটা গতিশীল এইভাবে ফ্লো করতেছে, আর এইটা এই পজিশনে গেছে। অর্থাৎ সোজা হিসাব হচ্ছে, আমরা যখন ফ্যানে তাকাই, ফ্যানে কি দেখা যায়, যে ফ্যানের পাখা কি এভাবে তিনটা করে দেখতে পারি। ফ্যানের পাখা র্যান্ডমলি ওঠানো, মানে এভাবে ঘুরতেই থাকে আর ঘুরতেই থাকে। তখন আমাদের কিন্তু পাখা শনাক্ত করতে কেমন লাগে, মনে হচ্ছে পুরো রাস্তাটাই পাখা আছে, এমন হয় না? তো এইখানেও সেম, যখন আমি হচ্ছে এই কাঠামোটাকে ঘোরাবো, তখন আমার এই আলো এখানে প্রতিফলিত না হয়ে কিছুটা বাঁকা ভাবে প্রতিফলিত হবে। তো ধরে নিলাম এখানে আমার আরেকটা দর্পণ আছে, এটার নাম হচ্ছে B প্রাইম, এবং এখানে প্রতিফলিত হয়ে সে এই পজিশনে এক্স হচ্ছে, এখানে আমি আরেকটা প্লাস দিয়ে দিলাম, পজিশনের নাম দিলাম A প্রাইম। আর এই বিন্দুতে প্রথমে মিলিত হয়েছিল, এটার নাম দিলাম এ। ঠিক আছে। তো সাইডটা আমি ক্লিয়ার করি। দেখুন আমরা এখানে কি কি করেছি, আমি আরেকবার বলি, যে আমার এস একটা উৎস ছিল, ওই উৎস থেকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে
আলো ফেলার কারণে আলোটা দুইটা ভাগ হয়েছে, অর্থাৎ এই বিন্দুতে দুইটা ভাগ হয়েছে, একটা হচ্ছে টেলিস্কোপে গেছে আর একটা এমন দর্পণে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসছে। এরপর আবার সোর্সের আলোর সঙ্গে আহ মিলিত হয়ে আবার সেটা সামনের দিকে অগ্রসর হয়েছে এবং M2 দর্পণে আবার প্রতিফলিত হয়েছে। এরপরে কি করেছি যে আমি আমার যেটা মুভিং মুভিং হওয়ার কারণে আমার আলোটা খানিকটা বাঁকা হয়ে পড়ছে, এবং বাঁকা হয়ে সে ব্যাক করে আবার A' পর্যন্ত চলে এসেছে। তো আমরা এখান থেকে অনেক কিছুই দেখলাম। এখন বিষয় হচ্ছে থেকে T তে যেতে, অর্থাৎ পজিশন থেকে আমার টি পজিশনে যেতে, অর্থাৎ এই যে এইটুকু দূরত্ব, ধরে নিলাম এইটুকুতে আমার সময় লেগেছে T1 সময়, ধরে নিই। অর্থাৎ থেকে টি পর্যন্ত এটা সময়, আর হচ্ছে কি থেকে সি পর্যন্ত সময়, থেকে এম পর্যন্ত সময়, এগুলো আমরা নির্ণয় করবো আলাদা করে। তো ধরে নিচ্ছি কি যে আমার যে এসি, থেকে সি পর্যন্ত এইটুকু বরাবর আমার সময়টা হচ্ছে কি T1। প্রথমে কি এসিটা নির্ণয় করি, এসিটা হচ্ছে কত, T1। তো দেখুন যে আমার এই 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 এতটুকু বেগ হচ্ছে কি সি, অর্থাৎ এটা হচ্ছে কি ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অসীম পর্যন্ত আমার আলোর বেগ হচ্ছে সি। কিন্তু আমি যদি এখানে দর্পণ দিয়ে দিই, তাহলে নর্মালি কি হচ্ছে, আলোর বেগ কিছুটা কমে যাবে। ধরে নিলাম সেই কমে যাওয়া বেগের পরিমাণ হবে কি, যে C-B। তাহলে আমরা জানি H সমান VT, T সমান S/V, অর্থাৎ দূরত্ব ভাগ সময়। তাহলে আমার এখানে T1 এর মান আসবে কত, দূরত্ব কত, আমাদের দূরত্ব এখানে D। উম, আমাদের এখানকার দূরত্ব হচ্ছে D, আর বেগটা কত, C-B। এটা হচ্ছে আমার এসি বরাবর T1। এরপরে আবার কি হচ্ছে, আলোক রশ্মি M2 হতে প্রতিফলিত হয়ে ফেরত আসার সময়, এই যে M2, আমি যখন এখানে দর্পণ দিব, M2 হতে ফেরত আসার সময় কি হবে, যে যন্ত্রের সাপেক্ষে আমাদের আলোর বেগ হবে কি C+V। তাহলে আমি যখন আলোটা যখন গেল, তখন সেখানে বেগ ছিল C-B, কিন্তু যখন প্রতিফলিত হচ্ছে তখন তো সে আনলিমিটেড ওয়েতে আসতেছে। তো এখানে আমার বেগটা হবে কি C+V। মানে আমি এখানে এক্সট্রা আরো বেগ প্রাপ্ত হয়ে সে ফিরে আসতেছে। তাহলে আমার যে T2 সময়, ফিরে আসতে সময়, সেটাকে আমরা লিখতে পারি D/C+V। তাহলে যদি বলা হয় ফাইনালি আমার টি সমান কত, T1 + T2, ইট মিনস আমরা কি পাবো, যে 2D/C × 1 - V² / C²। দেখুন এই দুইটাকে যোগ করলে আসে কত, 2D, আর নিচে আছে C+V, C-V, কারণ A² - B², অর্থাৎ C² - V²। C² - V² থেকে আমি কি করলাম, একটা সি বাইরে নিলাম, যার কারণে আমার এখানে রেজাল্ট আসলো কি, যে C × 1 - V² / C²। তাহলে গতিশীল অবস্থায় আমার যে মোট দূরত্ব, অর্থাৎ থেকে B' এবং A', গতিশীল অবস্থায় এবার, এটা ছিল স্ট্যাটিক। এবার গতিশীল অবস্থায় A, B', A', অর্থাৎ এই দূরত্বটা এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যাওয়া, এবং এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া, তাহলে A, B', A', এটা সমান কি, দুইটা সমষ্টি, থেকে B' একটা, আর B' থেকে A' পর্যন্ত একটা। এখন এই দুইটা দূরত্ব তো সেম, তার মানে এটাকে আমরা ডিরেক্ট 2AB' লিখতে পারি।
এখন এইখানে যদি আমি একটা লম্ব কল্পনা করি, এই বিন্দুটার নাম দিলাম ধরেন ও, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র হতে কি পাবো, যে এ বি প্রাইম হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ ও স্কোয়ার প্লাস ও বি প্রাইম স্কোয়ার। দেখেন এখানে যে আমার ও বি প্রাইমটা আছে, এ ও বি প্রাইম আর হচ্ছে এই যে ডিস্টেন্স, এই দুইটা সেম, অর্থাৎ ডি। আর এই যে আমার এটা মেইনলি কি, এ থেকে বি প্রাইম পর্যন্ত, এটা হচ্ছে আমার দূরত্ব। আর দূরত্ব ইজ ইকাল টু কি, এটা আমার আলোর বেগের দূরত্ব। তো আলোর বেগ হচ্ছে সি, আমরা জানি কি এর সমান ভিটি। অর্থাৎ এখানে ভি এর জায়গায় কি বসবে, সি বসবে, এবং টাইম টি বসবে। আমরা এখান পর্যন্ত যেতে সময় কত ধরে নিয়েছিলাম, আমরা এই সময়টা ধরে নিলাম কত, যে এটা হচ্ছে আমার T1 প্রাইম। ওকে, তাহলে এই যে এখান থেকে যেতে টাইমটা ধরে নিলাম T1 প্রাইম। তাহলে এই ইকুয়েশন থেকে আমার রেজাল্ট আসবে কি, যে T1 হোল স্কোয়ার, T1 প্রাইম হোল স্কোয়ার ইজ ইকুয়াল, এবার আসলো ও, এ ও কই, এই যে এ ও। তো আমরা এও বরাবর টাইম ধরে নিয়েছিলাম কি, যে T1 প্রাইম, আর বেগ ধরে নিয়েছি কি, ভি। তাহলে ভি T1 প্রাইম হোল স্কোয়ার প্লাস বি ওর যে দূরত্বটা, এটা আমার কত, ডি, এটা আমার ডি। তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি পাচ্ছি, এখান থেকে আমরা ফাইনালি পাবো যে T1 প্রাইম ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই √ওভার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। ঠিক আছে, এখন আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি, যে তাহলে এখন আমাদের হচ্ছে যে T প্রাইম, আমি যদি এখন এ থেকে বি পর্যন্ত দূরত্ব বের করি, এবং বি থেকে এ আসা পর্যন্ত দূরত্ব বের করি, তাহলে কি লেখা যাবে, যে আমি এই টাইমটা ধরে নিলাম হচ্ছে T প্রাইম। তাহলে আমার এই T প্রাইম ইজ ইকুয়াল T1 প্রাইম প্লাস T1 প্রাইম টু T1 প্রাইম। তাহলে মান আস্তে আস্তে কত, T1 প্রাইমের মানটা বসিয়ে দিলে 2D √ওভার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে আমরা যে সময় পার্থক্য অর্থাৎ ডেল টি হবে কি, যে T-T প্রাইম, আমি যদি ওই আমার যে টি বের করেছিলাম কত, টি ইজ ইকুয়াল টু ছিল 2D ডিভাইডেড বাই সি 1 - v² বাই সি স্কোয়ার ইনভার্স 1। অর্থাৎ আমরা প্রথমে এই যে টিটা বের করেছি সেই টি এটা, তাহলে আমার এখানে কি হবে, টি মাইনাস এই যে টি প্রাইম,
টি মাইনাস টি প্রাইম। তো আমার ফাইনাল রেজাল্ট কত আসবে, যে ডেল টি এর মান এটা আসবে আম, যদি আমি মাইনাস করি তাহলে দেখা যাবে এটার মান আসবে আমার 2d ডিভাইডেড বাই সি ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার। যেখানে আমি ধরে নিলাম কি যে আমার ফি পৃথিবীর বেগ, যেটা খুবই 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 ছোট আলোর বেগের চাইতে, অর্থাৎ উপেক্ষা করে, অর্থাৎ তাহলে আমার এখানে আসবে কত, যে ডেল টি এর ফাইনাল মানটা আসবে ডিভি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউ। তাহলে আমার অতিক্রান্ত মোট দূরত্ব হবে কি, দূরত্ব কত, বেগ গুণ সময়, আর বেগ হচ্ছে সি, আর হচ্ছে ডিভি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউ সমান সমান কি আসবে, যে সি সি কাটা, তাহলে ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি এটা পুরোটা এখন একটু ডিলিট করে দিচ্ছি। তো গ্যালিলিও কি বলতেছে, যে গ্যালিলিও রূপান্তরে আমরা দেখতেছি কি যে প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে যদি কোনো বস্তুকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা হয়, তাহলে আমার যে এক্স এর মান, এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা সেটা কিছুটা কমে এক্স মাইনাস ভিটি হয়ে যায়। অর্থাৎ আমরা জানি নর্মালি দূরত্ব এস ইজিক্যাল টু ভিটি। সো যখন একটা বস্তুকে আমি এক্স অক্ষ বরাবর গতিশীল করব, তখন এই ডিস্টেন্সটা কিছুটা কমে যাবে, অর্থাৎ এক্স প্রাইমের মান আসবে এক্স মাইনাস ভিটি। কিন্তু যদি ওয়াই অক্ষের বেলা চিন্তা করি, ওয়াই অক্ষ কিন্তু চেঞ্জ হচ্ছে না, বা জেড অক্ষ কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো আমাদের ওয়াই অক্ষের মান থাকবে ওয়াই, এবং জেড প্রাইমের মানটাও থাকবে কিন্তু জেড। এগুলো গ্যালিলিও। তো তাহলে আমরা যদি বেগের কথা চিন্তা করি, তাহলে আমাদের ফি এক্স প্রাইমের মান আসবে কত, ডিডিটি অফ এক্স মাইনাস ফি, আর ভি ওয়াই প্রাইমটা আসবে কত, ভি ওয়াই, অ্যান্ড ভি জেড প্রাইমটা হবে কি, ভি জেড। এখন এইগুলোকে যদি আমি আমার লরেঞ্জের সূত্রে অ্যাপ্লাই করি, লরেঞ্জের রূপান্তরে অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে কি, যে আমার একটা কাঠামোতে এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার প্লাস জেড প্রাইম হোল স্কোয়ার ইজ ইকুয়াল সি স্কোয়ার টি প্রাইম হোল স্কোয়ার। এখন গ্যালিলিওর এই মানগুলো এখন আমি এখানে যদি বসাই, তাহলে কি দেখা যাবে, যে এক্স মাইনাস ভিটি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল সি স্কোয়ার টি স্কোয়ার। তো এই সমীকরণ থেকে আমরা এক্স প্রাইমের মানটা কে ইন্টু এক্স মাইনাস ভিটি ধরে নিই, এবং আরেকটা ধরে নিই কি, যে এক্স প্রাইম ইজ ইকুয়াল কে ইন্টু এক্স প্লাস ভিটি। এই দুইটা আমরা ধরে নিই। যদি ধরে নিই, তো আমাদের এস কাঠামোর ক্ষেত্রে আমরা পাই কি, যে এক্স ইজ ইকুয়াল টু সিটি, বেগ গুণ সময়। তাহলে এক্স প্রাইম কাঠামোর ক্ষেত্রে সি প্রাইম টি প্রাইম, কিন্তু সি তো সবসময় সেম, তাহলে সি টি প্রাইম। তাহলে আমরা যদি এই দুইটা সমীকরণকে ভাগ করে দিই, তাহলে আমাদের এক্স প্রাইম বাই এক্স ইজ ইকুয়াল কে ইন্টু ওয়ান মাইনাস ভি বাই সি। অনুরূপ ভাবে এক্স ইজ ইকুয়াল
কে ইন্টু এক্স প্রাইম প্লাস ভি ইন্টু এক্স প্রাইম ডিভাইডেড বাই সি, বা এক্স বাই এক্স প্রাইম is equal k into 1 plus v divided by c। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা কি পাই, যে k is equal 1 divided by root over 1 minus p square divided by c square। এটাকে লরেন্স ধ্রুবক বলা হয়, যেটাকে গামা হিসেবে প্রকাশ করা হয়। তো দেখুন এইটুকু। তো আমরা যদি এখন এই কে এর মানটাকে যদি আমরা এই সমীকরণে স্থাপন করি, দেখেন আমরা যদি কে এর মানটাকে এই সমীকরণ আর এই সমীকরণে স্থাপন করি তাহলে কি পাই, এক্স মাইনাস পিটি ডিভাইডেড বাই কে, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল সি টি প্রাইম। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে টি প্রাইমের মানটা কত পাবো, যে টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, যেখানে এক্স ইজ ইকুয়াল টু সিটি। তাহলে আমাদের এক্স প্রাইমের মান কত, যে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই কত ছিল, যে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, অর্থাৎ কে এর মানটা বসানো হলো এখানে। আর ওয়াই প্রাইমের মান ওয়াই, আর জেড প্রাইমের মান জেড, এগুলো সেম থাকবে। তাহলে আমাদের যে টি প্রাইম, সেই টি প্রাইমটা হবে কি, যে টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং আরেকটা কি, যে এক্স ইজ ইকুয়াল টু এক্স বার প্লাস ভি টি বার ডিভাইডেড বাই root over 1 minus p square divided by c square, এবং y prime is equal y, এবং z prime is equal z। এই দুইটা ইকুয়েশন আছে। এই দুইটা ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের ফাইনালি টি এর মান আসতেছে কত, যে টি প্রাইম y বাই সি স্কোয়ার ভি বাই সি স্কোয়ার এক্স প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এইবার যদি আমরা বলি যে টি ইজ ইকুয়াল কত, যখন একটা ঘড়ি গতিশীল থাকে তাহলে আমার স্থির ঘড়ি এবং গতিশীল ঘড়ির সময়ের ব্যবধান আমরা কত ধরবো, যে T2 - T1, একটা স্থির ঘড়ি একটা গতিশীল ঘড়ি। এখানে আমাদের টি কে ধরে নিলাম T0, এবং T2টাকে T2 প্রাইম, এবং T1 কে T1 প্রাইম ধরলাম। আমার T1 প্রাইমটা হচ্ছে প্রপার টাইম। তাহলে আমরা বিপরীত লরেন্জ রূপান্তর সমীকরণ থেকে কি পাবো, যে T1 ইজ ইকুয়াল
t1 প্রাইম প্লাস vx প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এবং t2 ইকুয়াল t2 প্রাইম প্লাস vx প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার root over 1 minus p square divided by c square. তাহলে আমি যদি এই দুইটা মান এখন আম, আমার টি এই সমীকরণে বসাই, তাহলে আমি টি এর মান কত পাবো? আমি টি সমান পাবো কত? যে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে ফাইনালি আমার কি কি পেয়ে গেলাম? এটা হচ্ছে আমার কার্লি ভায়নের সূত্র। এখন আমরা এই সূত্রটাকে ইউজ করে আমাদের আহ, আমাদের সেই আরেকটা প্রুভ করার চেষ্টা করব। আমি একটু স্ক্রিনটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন তো আমরা যে সূত্রটা আমরা পাইলাম সেই সূত্রটা কি, যে আমাদের টি ইজ ইকুয়াল টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে আমাদের হচ্ছে টি প্রাইম, এটাকে কি ধরছি আমরা? টি নট, টি নটটাকে আমরা ডাইলেটেড টাইম ধরে নিলাম, অর্থাৎ আপেক্ষিক আপেক্ষিক সময় ধরে নিলাম। আর আমাদের যে টি, এটাকে ধরে নিলাম প্রপার টাইম। অ্যান্ড যে ভি আছে, ভিটাকে ধরে নিলাম আমাদের ভেলোসিটি। আর সিটাকে ধরে নিলাম আমাদের লাইট স্পিড, অর্থাৎ 3 × 10⁸ লাইট স্পিড। তো আমাদের যে টাইমটা, অর্থাৎ টি, টিটাকে বলা হয়েছে 100 ইয়ার। তো 100 × 1 ইয়ার, 1 ইয়ার সমান সমান কত সেকেন্ড? 3155600 সেকেন্ড। আর আমাদের যে টি প্রাইম বা টি নট ডাইলেটেড টাইম, এটা ধরে নিচ্ছে কত? এটা আমাদেরকে বলে দিচ্ছে কত? যে একদিন। একদিন 1000 বছরের সমান, এটা হচ্ছে 1 বছর 1000 বছরের সমান। আর এটা হচ্ছে কি একদিন, 1 ডে। একদিন সমান কত সেকেন্ড? 86400 এত সেকেন্ড। তো আমরা যদি এখন এই মানগুলো আমাদের এই সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাবো? প্রথমে একটু ক্যালকুলেশন করে ভি এর মানটা বের করি। ভি ইজ ইকুয়াল হবে কি? সি রুট ওভার 1 মাইনাস টি1 টি নট ডিভাইডেড বাই
টি হোল স্কোয়ার। যদি আমি এই মানগুলো এখানে প্রতিস্থাপন করি তাহলে আমার মান আসে কত, যে 0.99998 ইন্টু সি। তো আমরা দেখতেছি কি এইটা একের সমান, তাই না? এটা কিন্তু আমার পুরোটা কিন্তু একের সমান, 1 ইন্টু সি মানে সি। সো আমরা ফাইনালি কি বলতে পারি, ভি ইজ ইকুইভ্যালেন্ট টু সি। অর্থাৎ যখন ভি আর সি সেম করা হবে, অর্থাৎ কাছাকাছি করা হবে, আলোর বেগে কোনো বস্তুকে যখন ছোড়া হবে, তখন একদিন 1000 বছরের সমান হওয়া সম্ভব। সম্ভব। তো এরকম আরো অনেক কোরআনিক মিরাকেল আছে, যেগুলো আহ, একটু চিন্তা ভাবনা করলে পারে মানুষের ইমান বৃদ্ধি পাবে। আশা করি আপনারা আরো অনেক চেষ্টা করবেন বিষয়টি জানার জন্য, আরো বেশি বেশি রিসার্চ করবেন। তো আজকে এইটুকুই।